নমস্কার, আমার নাম দীপক আর আপনারা দেখছেন রাজনীতির সাতখাম। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি বিজেপির ওয়েস্ট বেঙ্গলে যখন তার উন্নতি, বিজেপির উন্নতি একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তখন থেকেই তিনি কিন্তু রয়েছেন বিজেপিতে। আমার সাথে রয়েছেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা বর। দিদি, আপনাকে টকিং নিউজে স্বাগত। এই যে বিজেপি বন্ধ, এত বন্ধ, আলটিমেট কি সংগঠনের কিছু সুবিধা হচ্ছে না ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে আরো? দেখুন, আমরা সবসময় তো বলি যে বিজেপি একটি পরিবার, এবং আজকে আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, বেশিরভাগ জনই। সেই নিউক্লিয়ার ফ্যামিলির 3জন বা 4জন সেই পরিবারের মধ্যেও যেরকম টুকটাক টুংটাং লেগেই থাকে, সেরকম পরিবারে একটা বিরাট পরিবার এটা। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টি, এবং অফকোর্স ভারতবর্ষের তো বটেই। তো সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে যে ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, তার মধ্যেও ঠোকাঠুকি লাগতেই পারে। বাট আমরা এটা খুব স্ট্রংলি বিলিভ করি যে কথা বলে, থ্রু ডায়ালগ, সব কিছুর সমাধান করা যায়, এবং যেগুলো আপনারা শুনতে পান সেগুলো থ্রু ডায়ালগ সেটা সমস্যার সমাধান হয়ে যায়। সেটাকে আমরা খুব বড় করে দেখি না, কারণ ওই পরিবার হিসেবে মনে করি। যদি মনে করতাম যে দূরত্ব আছে, ইগোর ব্যাপার আছে, কথা বলা যাবে না, তখন আমরা অন্যরকম ভাবতাম। কিন্তু আমরা তো ভাবি যে প্রত্যেকটা মানুষ, সবাই আমরা কর্মী, এখানে কোনো নেতা নেই, সবাই কর্মী, সবাই কার্যকর্তা। সুতরাং থ্রু ডায়ালগ সেটা সলভ হয়ে যায়। বিজেপির অন্দরের কিছু নেতার দাবি, বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন সুকান্ত মজুমদার, ওনাকে হাতিয়ার করে অনেকে অনেক কিছু তার কাজ করিয়ে নিচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? ভুল কথা। রাজনীতিতে অবশ্য এটাই, আমি যদিও বা খুব বেশি দিন হয়নি যে আমি রাজনীতিতে এসেছি, বা যেটুকু শিখেছি এতদিনে, সেটা হচ্ছে রাজনীতিতে থাকতে গেলে এ ওর নামে বলে, ও তার নামে বলে, এবং রাজনীতির মান এতটাই নিচে নেমে গেছে আজকে যে যুব সমাজকে আমরা বলি না যে হ্যাঁ তুমি মানে পলিটিশিয়ান হও। বাবা মা কেউ বলে না যে তুমি পলিটিশিয়ান হও, কারণ কি রাজনৈতিক মানটা এত নিচে নেমে গেছে, স্ট্যান্ডার্ডটা এত নিচে নেমে গেছে। সেটাই প্রবাবলি আজকে যে প্রশ্নটা আপনি করলেন, সেটাই তার বোঝা যায় যে আজকে মাননীয় যে রাজ্যের প্রেসিডেন্ট, তার সম্বন্ধে এই কথা বলা হচ্ছে। আজকে উনি 2.5-3 বছর সাংসদ, তারপরে উনি ইয়াংগেস্ট প্রেসিডেন্ট, এবং পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য সামলাচ্ছেন যেখানে যাদের এগেনস্টে আমাদের কাজ, টিএমসি, তারা যা কিছু করতে পারে পাওয়ারে থাকার জন্য, রাজনীতিতে থাকার জন্য, সরকারে থাকার জন্য, তারা যা কিছু করতে পারে। রেপ করাতে পারে, খুন করাচ্ছে, জলজ্যান্ত মানুষগুলোকে পুড়িয়ে মারছে, তিনতলা ছাদ থেকে ফেলে দিচ্ছে। তাদের সাথে লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার মতো এমনই কি একটি মানুষকে আমার কেন্দ্রীয় নেতৃত্ব চুজ করবে কি, যে অন্যের কথায় যাবে, অন্যের কথায় চলবে? এখানেই তো প্রথমেই তো আমার কোয়েশ্চেনটার মধ্যে ভুল। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এমন একজন মানুষকে তৈরি করবে বা যাকে নেতৃত্ব সেই চেয়ারে বসাবে, যে সবাইকে নিয়ে চলবে এবং সেই নিরকম নেতৃত্ব দেবে যে টিএমসির সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারে। আমাদের মাননীয় সভাপতি সেরকম একটি মানুষ, উচ্চশিক্ষিত, খুব সুন্দর কথা বলেন এবং সবাইকে নিয়ে চলছেন। পার্সপেক্টিভ ম্যাটার করে। একটা ডায়মন্ড, আমি এই অ্যাঙ্গেল থেকে কিভাবে ডায়মন্ডটা দেখছি, আর আপনি আপনার ওই দিক থেকে কিভাবে এই সেম ডায়মন্ডকে দেখছেন, পার্সপেক্টিভে ডিফার করে। সুতরাং আমার পার্সপেক্টিভে মনে হচ্ছে যে আমার রাজ্য সভাপতি দুর্দান্ত কাজ করছেন, এবং যারা এই কথাগুলো, এই মালাইন করার জন্য যারা এই কথাগুলো বলছেন আমার রাজ্য সভাপতি সম্পর্কে, আমার মনে তারা হয়তো অন্য পার্সপেক্টিভ বা পারপাসফুলি একটা রং পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করছেন, যাতে আমার নেতৃত্ব এবং আমার দলকে মালাইন করা যায়। বিজেপির রাজ্য নেতৃত্বরা শহীদদের নিয়ে বারবার অনেকবার দিল্লি গেছেন, তাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আলটিমেট কি তাদের প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে? অবশ্যই
আজকে 2রা মের পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, আমরা সত্যি আমরা প্রস্তুত ছিলাম না সেই ভায়োলেন্সের জন্য। কারণ আমরা ভাবতে পারিনি প্রথমত তো যে আমরা সরকার গঠন করতে পারবো না, দ্বিতীয়ত 3 থেকে 77 হওয়ার জন্য যে এইরকম একটি অত্যাচার ঢেউ নেমে আসবে আমাদের কার্যকর্তাদের উপর, আমাদের নেতৃত্বের উপরে, আমাদের ইট ওয়াজ আউট অফ আর ইমাজিনেশন। সারা রাত ধরে আমার ফোন বাজতো এবং সেই সময় আমি মহিলা মোর্চার সভানেত্রী। ওই পার থেকে মহিলারা কাঁদছে, আর্তনাদ করছে, চিৎকার করছে, তাদের হাজবেন্ডরা কাঁদছে যে এই জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, এই বাড়িতে আগুন লাগিয়ে দিল, এই আমি পুকুর পাড়ে লুকিয়ে আছি, এইরকম ফোন আসতো। আমি সারা রাত ধরে কাঁদতাম, আমার উচ্চ নেতৃত্বকেও ফোন করেছিলাম কাঁদতে কাঁদতে। এবং দেখুন আজকে সেইখান থেকে এগিয়ে এসে আজকে তাদের কেস লড়া, পার্টি দাঁড়িয়েছে, পার্টি লড়েছে, আজকে সিবিআই তদন্ত হচ্ছে, আজকে NHRC এসেছে, আজকে যে পরিবার প্রায় 50টি পরিবার যাদেরকে নিয়ে আজকে দিল্লিতে বিরাট মিছিল হচ্ছে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, সেই পরিবারের প্রায় 34 থেকে 37 জন চাকরি পেয়েছে, তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুতরাং সব রকম ভাবে পার্টি তাদের পাশে আছে এবং আমরা সেটাকে বলবো না বাইরে, আমি বলতেও চাই না, আজকে প্রশ্ন করলেন বলে বলছি। কিন্তু এটা পরিবারে, আমি আমার বাবাকে কি করব আমি কি বলবো বাইরে? আমি আমার ছোট বোনের জন্য কি করবো আমি কি বাইরে বলে বেড়াবো? ও তো আমার পরিবার। তার জন্য এই কথাগুলো আমরা কি করছি বা পার্টি কিভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে আমরা কাউকে বলবো না, কারণ তারা আমার পরিবার, এটা আমাদের কর্তব্য। দাঁড়িয়ে এসেছি, আজকেও দাঁড়াচ্ছি, আগামী দিনেও যদি হয়, গড ফরবিড যেন না হয় এরকম হলে আমরা আবার দাঁড়াবো। আমরা দেখেছি কংগ্রেসের একজন মাত্র পৌর প্রতিনিধি খুন হওয়ার জন্য সাংসদে অধীর রঞ্জন চৌধুরী টেবিল চাপড়িয়ে যথেষ্ট প্রতিবাদ করেছে এবং তাদের বাড়ি গেছে। সেখানে বিজেপির এতজন শহীদ হলো, সেখানে আপনাদের সাংসদে দাঁড়িয়ে কাউকে প্রতিবাদ করতে দেখিনি, সুর চড়িয়ে উঠতে দেখিনি। আমরা, আপনি দেখেননি বা আপনার চ্যানেল হয়তো দেখেনি, বাট আমরা প্রতি মুহূর্তে লড়াই করে গেছি, প্রতি মুহূর্তে, এবং যে যার জায়গা থেকে। আজকে আমি বিধায়িকা হিসেবে আমার জায়গা থেকে, মহিলা মোর্চার সভানেত্রী থেকে, আজকে পার্টির GS হয়েছি, সেখানে আজকে রাস্তায় আন্দোলন, বিধানসভার মধ্যে আন্দোলন আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে প্রতি মুহূর্তে আমরা করে যাচ্ছি। এবং আমার যারা কলিগস রয়েছেন, আমার যারা অন্য MLA-রা যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির, বিভিন্ন জায়গাতে তো অনেক বেশি অত্যাচার হয়েছে। আজকে মেদিনীপুরের দিকে বলুন, আজকে নদিয়ার দিকে বলুন, আমার কলিগসরা তারা সমানে পড়ে গেছেন, আজকে দিনে দাঁড়িয়ে তারা পড়ে যাচ্ছেন। এবং আজকে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটি অটোক্রেটিক গভর্নমেন্ট চালাচ্ছেন, হিটলারের গভর্নমেন্ট, যেখানে উনি যেটা বলবেন সেটাই ঠিক, সেইভাবেই চলবে। উনি সংবিধান মানেন না, MLA মানেন না, MP মানেন না, গভর্নরকে মানেন না। উনি ঠিক করে দেন যে পুলিশ কতগুলো FIR নেবে, কতগুলো FIR ফেলে দেবে। উনি ঠিক করেন কোন মেয়েটির ধর্ষণ হলে তার লাভ অ্যাফেয়ার ছিল, তার প্রেগনেন্ট হয়েছে কি হয়নি, উইদাউট পোস্টমর্টম, উইদাউট ডেথ সার্টিফিকেট শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়। এইভাবেই রাজ্যটা চলছে এবং প্রতিটা জিনিসে, প্রতিটা নিয়োগে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি, এইভাবে রাজ্য চলছে। সেখানে আমার মনে হয় যে আমাদের প্রতি মুহূর্তের লড়াই, শুধু যে যারা অত্যাচারিত হচ্ছে বা খুন হচ্ছে বা ধর্ষিতা হচ্ছে, শুধু যে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করছি তা নয়, একজন বিজেপি বিধায়ক বা সাংসদের প্রতি মুহূর্তে লড়াই। আমি তিরপল বিলি করতে গেছিলাম, সেখানে আমাকে অ্যাটাক করা হয়েছিল যে কেন আমি তিরপল বিলি করছি, মানে আমি একজন বিজেপির বিধায়িকা হয়ে আমার তিরপল বিলি করার অধিকার নেই, আমার কোনো ভালো কাজ করার অধিকার নেই, আমার চিৎকার করে রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার নেই যদি আমার বিধানসভার কোনো একটা গ্রামে জল আসছে না, রাস্তা নেই, লাইট নেই, আমাদের অধিকার নেই। তো প্রতি মুহূর্তে আজকে
যারা বিজেপির বিধায়ক বা বিধায়িকা বা সাংসদ, তাদেরকে লড়াই করতে হচ্ছে, মার খেতে হচ্ছে। তো ভাবতে পারেন যে যাকে বলা হয় দ্য টেম্পল অফ ডেমোক্রেসি, বিধানসভা, সেইখানে আমার কলিগস, আমার এমএলএদের মারা হলো, মহিলাদের গায়ে হাত দেওয়া হলো, আমার লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়, নরহরি মাহাতো, শঙ্কর দা, চন্দনা বাউরি, শিখা চ্যাটার্জি, প্রায় 10-12 জনের উপর মার দেওয়া হলো। এই পর্যায়ে আমরা নেমেছি, আর আমরা এক্সপেক্ট করি যে আগামী জেনারেশন পলিটিক্সে আসবে। আমরা দেশ গঠন করার কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন আসো পলিটিক্স জয়েন করো, লেট আস বিল্ড দ্য নেশন, নেশন বিল্ডিং। আর পশ্চিমবঙ্গে আমরা এইটা দেখছি যেখানে টেম্পল অফ ডেমোক্রেসির মধ্যে বিধায়কদের মার দেওয়া হয়। সো এইভাবে দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ দ্য রিয়ালিটি অফ ওয়েস্ট বেঙ্গল, এইভাবেই চলছে। বাংলার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, উত্তরপ্রদেশের জন্য নয় কেন? উত্তরপ্রদেশের সেম ঘটনা তো আমরা উত্তরপ্রদেশের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর তার বিধায়ক বা বিধায়িকা বা এতগুলো যে কমিশন রয়েছে, উইমেন্স কমিশন, হিউম্যান রাইটস কমিশন তো ডিফাঙ্কড, এরা তো কোনো কমিশন তো এখানে পশ্চিমবঙ্গে অস্তিত্বই নেই। আর টিম করে যে উইমেন্স কমিশন আছে সল্টলেকে, তারা তো 14 তলার নবান্নে 14 তলার ইনস্ট্রাকশনেই চলে। এতগুলো যে ধর্ষণ, এতগুলো যে অত্যাচার, এতগুলো যে খুন, একটা তো দেখেছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গেছে সরকারের তরফ থেকে? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়ে দিতে পারেন প্রয়াগরাজে, দিল্লির জাহাঙ্গীরপুরে। নিজের রাজ্যটা তো অশান্ত করেইছেন, এখন দায়িত্ব নিয়ে অন্য রাজ্য অশান্ত করতে চাইছেন। কেন বললাম? কারণ কি 3টে লোক ধরা পড়েছে যারা বেঙ্গল থেকে জাহাঙ্গীরপুরে গিয়ে সেদিনকে ওই অশান্তির ক্রিয়েট করেছিল। তাই জন্য মনে হয় যে কোথাও একটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে নিশ্চয়ই। আর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমাদের পাঠানোর দরকার নেই প্রয়াগরাজে, কারণ কি ওখানে তো মুখ্যমন্ত্রী অন্তত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে না। ক্রাইম এখানেও হচ্ছে, ক্রাইম ওখানেও হচ্ছে, কিন্তু সেখানকার ক্রাইমে কিন্তু অ্যারেস্ট হয়, সেখানকার ক্রাইমে কিন্তু চিফ মিনিস্টার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে না। সেখানকার চিফ মিনিস্টার কিন্তু সেখানকার ক্রাইমে ওই গ্রামের বাইরে বলে না পুলিশ দাঁড়িয়ে থাকো, 12টা মানুষ আগে পুরুক তারপর পুলিশ যাবে, বা গিয়ে বলে না যে ও তো একটা চাকরি দিয়ে দেওয়া যাবে, টাকা দিয়ে দেওয়া যাবে। সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। বাঁকড়ুইতে আমরা যেটা দেখলাম, হাঁসখালিতে যেটা দেখলাম, সেখানকার চিফ মিনিস্টার তো ধামাচাপা দেয় না, ক্রাইম সেখানেও হয়। আর এইখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এলে তো অনেক রকম বিরোধিতা, অনেক রকম হয়। কোথায় এখান থেকে তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রয়াগরাজে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, কেউ তো বিরোধিতা করেনি, কেউ তো বলেনি গো ব্যাক, কেউ তো কালো পতাকা দেখায়নি, তারা গেছে। ইউ মোস্ট ওয়েলকাম। যেখানে মনে করা হয়েছিল প্রধানমন্ত্রীর প্রধান বিরোধী মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে অন্যান্য রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের ভালোভাবে হার। সেই দিক দিয়ে দেখতে গেলে অরবিন্দ কেজরিওয়ালের উঠে আসা পাঞ্জাবে গিয়ে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আপনার আমি জানি না, মানে এটা তো কমেডি শো নয় নিশ্চয়ই, এটা তো নিশ্চয়ই একটা সিরিয়াস পলিটিক্যাল ইন্টারভিউ। কিন্তু আপনার কথাটা, কোয়েশ্চেনটা শুনে খুব হাসি পেয়ে গেল, ভালো লাগলো। কারণ কি সারাদিন এই রাজনৈতিক কচকচানির মধ্যে থেকে এই সন্ধ্যের দিকে আপনি যে এই প্রশ্নটা করলেন এবং আমাকে হাসালেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে বললেন যে নরেন্দ্র মোদীজির সমকক্ষ হয়ে দাঁড়াচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টারের এতে, আমি জানি না মানে সেটা কিভাবে হয়, যেখানে এটি আঞ্চলিক দল, যদিও বা তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে, এটা একটা রিজিনাল দল, আঞ্চলিক দল, এবং তাদের বিভিন্ন জায়গায় রেজাল্ট বলছে যে তাদের কোনো অস্তিত্বই নেই। আজকে ত্রিপুরাতে বলুন 1টি সিট, তারা এত নাটক, এত কষ্ট করে 1টি সিট, তারপরেও সে চলে গেল বিজেপিতে। গোয়াতে 0, এবং তারপরে যাদেরকে নিয়েছিল তারা সব এক এক করে বেরিয়ে যাচ্ছে। কালকেও একজন বেরিয়ে গেছে এবং সে বলছে যে মানে
ইটস বাকওয়াস। টিএমসি একদম বাকওয়াস টাইপের, এরকম উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, উনি কালকেও বেরিয়ে গেছেন তৃণমূল থেকে। কারণ দেখুন, যাদের কোনো বেস নেই, আজকে পশ্চিমবঙ্গের মহিলারা প্রতিদিন ধর্ষিতা, অত্যাচারিত, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দর্শন হলেই যে ধর্ষিতা তার চরিত্র নিয়ে কাটাছেড়া করেন, যে ধর্ষণটা করলো তাকে কিন্তু শাস্তি বা তাকে কিন্তু তাড়াতাড়ি গ্রেফতার করে স্ট্রং চার্জশিট তৈরি করা, সেটার কিন্তু কোনো স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শুনতে পাই না, বা টিএমসির কাছ থেকে। এবং বেশিরভাগ ক্রাইমে এখন দেখা যাচ্ছে টিএমসি জড়িত। এটাও তো একটা খুব স্ট্রাইকিং, যে প্রত্যেকটা ক্রাইমে প্রায় 85% 90% ক্রাইমে আমরা দেখছি যে তৃণমূলের কর্মী বা তৃণমূলের নেতৃত্ব বা তৃণমূলের সমর্থক জড়িত। এটা কি কোনো কিছুর একটা ইঙ্গিত দেয় না? তো সেইখানে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বললেন 5,000 টাকা করে গোয়ার মহিলাদের দেবেন, এখানে 500, ওখানে 5,000, সেখানেও ডিসক্রিমিনেশন। কেন দেবেন 5,000? কারণ কি গোয়ার মহিলাদের নাকি সুরক্ষা নেই। নিজের রাজ্যের দিকে তাকান, আপনাকে তো মানুষ মুখ্যমন্ত্রী করেছে এই পশ্চিমবঙ্গ দেখার জন্য, উত্তরপ্রদেশ দেখার জন্য তো করেনি, দিল্লি দেখার জন্য তো করেনি। আপনি নিজের রাজ্যটাকে না দেখে আপনি অন্যের বাড়িতে গিয়ে আপনি আগুন লাগাবার চেষ্টা করছেন, তার রেজাল্ট 0। সুতরাং এই আঞ্চলিক দল 42 সিটও যদি উনি পান, তাহলেও কি ওনার মানে মুখ্যমন্ত্রী হওয়ার কি সেই স্টেক থাকে? আমার মনে হয় না। এবং মিস্টার কেজরিওয়াল, আম আদমি পার্টি আজকে উঠে আসছে, এটাও খুব রিমার্কেবল আজকে যেভাবে উনি উঠে আসছেন। বাট আমার মনে হয় যে তারা অনেক বেশি সাংগঠনিকভাবে অনেক বেশি স্ট্রং, অতটা ডিটেলস বলতে পারবো না। বাট দিল্লিতে যে কাজগুলো কেজরিওয়ালজি করেছেন, আজকে স্কুলের যে পাবলিক স্কুল, সরকারি স্কুলের যে পরিকাঠামো সম্পূর্ণ চেঞ্জ করে অত্যন্ত ভালো রেজাল্ট হচ্ছে, বা বিভিন্ন রকমের ইলেকট্রিসিটি, এইসব জলের ব্যাপার, তো সেটা কোথাও একটা হয়তো মানুষের ডেফিনেটলি কোথাও একটা ছুঁয়েছে। কিন্তু এখানে তো পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর আমি জানি না, মানে স্বপ্ন সবাই দেখতেই পারে, ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি, এবং স্বপ্ন এমন স্বপ্ন দেখা উচিত। আমরা ছোটবেলায় পড়তাম যে সেটা শুনে যেন মানুষ হাসে, ইট শুড বি দ্যাট বিগ, মানে সেটার একদম আইডিয়াল এক্সাম্পল হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। উনি এমন স্বপ্ন দেখেন যে সত্যি মানুষকে হাসতে হয় যে উনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন। কংগ্রেসের দাবি বিজেপি আর তৃণমূল কংগ্রেস যৌথভাবে কংগ্রেস ভাঙার খেলায় মেতেছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, কংগ্রেস কে ভাঙার জন্য কি আর তৃণমূল কংগ্রেস বা বিজেপি দরকার? আজকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে আজকে কংগ্রেস কিভাবে ভারতবর্ষের মানুষের সাথে প্রতারণা করেছে। প্রথম যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে ভুল ইতিহাস পড়ানো। আজকে বছরের পর বছর আমাদের যে ভুল ইতিহাস পড়ানো হয়েছে। আজকে আকবর দ্য গ্রেট, ঔরঙ্গজেব দ্য গ্রেট, জাহাঙ্গীর দ্য গ্রেট, কিন্তু সমুদ্রগুপ্ত দ্য গ্রেট কখনো বলা হয় না, চন্দ্রগুপ্ত দ্য গ্রেট কখনো বলা হয়নি, সেখানেও হয়নি। তাজমহল অত্যন্ত সুন্দর, কিন্তু অযোধ্যা, কাশী, এরও যে একটা বিরাট মাহাত্ম্য, সেগুলো কিন্তু চেপে দেওয়া হয়েছে। আজকে কংগ্রেস বা জওয়াহরলাল নেহরু রাজনীতিতে আমাদের নেতাজি সুভাষ বোসকে কতটা দমিয়ে রাখা হয়েছিল, এবং দেখতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে হি ইজ আওয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার। তো এই সব কিছু দেখে মনে হয়, এবং তারপরে তো ধরুন স্ক্যাম, আজকে ইউপিএ জামানায় যে স্ক্যাম একের পর এক, আজকে 2G 3G 4G, তারপরে টেলিকম, একটার পর একটা স্ক্যাম। এত বছর হয়ে গেল আমাদের কেন্দ্র সরকারে, ভারতীয় জনতা পার্টির সরকার, একটা স্ক্যাম আমরা পেয়েছি? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই রাজত্বকালে একটা স্ক্যাম উঠে এসেছে? আজকে মানুষের টাকা চুরি করে, আজকে 7 দিন আগে ইয়েস ব্যাংকের চেয়ারম্যান তিনি বললেন যে তাকে ফোর্স করা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা
2 কোটি টাকার ছবি কেনার জন্য তাকে ফোর্স করা হয়েছিল। সেই 2 কোটি টাকা দিয়ে সোনিয়া গান্ধীর চিকিৎসা হয়েছে নিউ ইয়র্ক, লন্ডনে। ভাবা যায়? এবং তারপরে এরকম একটি পার্টি, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, আজকে সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তারপর রাহুল গান্ধী হবে বা প্রিয়াঙ্কা গান্ধী, অন্য কেউ ভাবতে পারে না। এখানেও পিসি, তারপর ভাইপো, তারপর ভাইপোর ফ্যামিলি। এই যে ডাইনাস্টিক পলিটিক্স, ভারতীয় জনতা পার্টিতে অন্তত তার কোনো স্থান নেই। যে কারণে আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী যে অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে হয়ে, সন্তান হয়ে সে উঠে এসে আজকে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা আজকে ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। এবং আপনার যে প্রথম প্রশ্নটা ছিল না, যে আপনাদের দলের মধ্যে কোন দল যেটা, সেটা আমার মনে হয় এই কোয়েশ্চেনটা থেকেও সেখানে আমি আবার ফিরে আসবো। বিকজ আজকে আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি বলেই আজকে আমাদের পার্টিতে মানুষ কথা বলে, সে তার মনের ক্ষোভ উগলে দেয়। তৃণমূল কংগ্রেসের মতো নয় যে যেখানে সেখানে পার্টির মধ্যেও গণতন্ত্র নেই, বললেই ইদার পার্টি থেকে বহিষ্কার আর নয়তো মাথায় গুলি। এই তো হচ্ছে টিএমসি পার্টি। আমরা আমাদের পার্টির মধ্যেও ডেমোক্রেসি মেনটেন করি। আপনাকে আমার শেষ প্রশ্ন একদম, 2024 লোকসভা ইলেকশন, আপনাদের কোথাও সংগঠন খুব স্ট্রং, কোথাও সংগঠন ভেঙে গেছে। 2024 লোকসভা ইলেকশন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সংগঠনকে এই পরিস্থিতি? দেখুন, আজকে সংগঠন 2021 যেরকম স্ট্রং হয়েছিল, তারপরে কার্টেসি মমতা ব্যানার্জি তার এবং তার দলের অত্যাচারে আমাদের সংগঠন সত্যিই খুব দুর্বল হয়ে পড়েছে। কারণ কি, আজকে শুধু যে ফোর্সফুল ভায়োলেন্সে বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে, মেরে দিয়েছে, খুন করেছে, মহিলাকে ধর্ষণ করেছে, শুধু তাই নয়, এখনো অব্দি সেই ভয়ের মহল চলছে। কিরকম? সোশ্যাল বয়কট করা, মানে তুমি বিজেপি করছো গ্রামের মধ্যে, তুমি ওই কল থেকে জল দিতে পারবে না। তোমার যদি কোনো একটা সামান্য চাকরি করছে কোথাও, একটা ডেইলি লেবার, সেই চাকরিটাকে কাটিয়ে দিল, চাকরি থেকে বরখাস্ত করিয়ে দিল মালিককে চাপ দিয়ে। সে কোথাও একটা তার পুকুরে মাছ বেচে খায়, সেখানে বিষ মিশিয়ে দিল। বাড়িতে কেউ মারা গেছে, ডাক্তার যাবে না, হাসপাতালে যাবে, সরকারি হাসপাতালে জায়গা পাবে না। সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প তুমি কিচ্ছু পাবে না। পেটে মারা, কমপ্লিটলি সোশ্যাল এক ঘরে করে দেওয়া, সামাজিকভাবে এক ঘর করে দেওয়া। আজকে সেইটার জন্য আজকে সত্যি আমাদের সংগঠন দুর্বল হয়ে পড়েছে। কিন্তু আমার দল বা আমাদের পার্টির যে স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে সেই রকমই শিখিয়েছে। আজকে যে অন্যায় হচ্ছে, আমরা তার প্রতিবাদ করে যাব, এবং এইভাবেই আমরা আমাদের সংগঠনকে আবার দাঁড় করাবো। আজকে রাস্তায় নেমে আমরা আন্দোলন করছি, অ্যারেস্ট হচ্ছি, মারধর করছে। সেদিনকেও যুব মোর্চার আন্দোলন হলো, কিছু ছেলেকে প্রচন্ড মেরেছে, হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু তাই বলে কি আর আমাদের আন্দোলন থামবে? আন্দোলন তো চলবেই, এবং এর মধ্যে থেকেই সংগঠন করবে। কারণ বাংলার মানুষ তো দেখছে, আজকে যে বাড়ির বউ দেখছে আমি 500 টাকা পাচ্ছি লক্ষ্মীর ভান্ডারে, সে কিন্তু আর কিছুদিনের মধ্যেই রিয়েলাইজ করবে যে তার বাড়ির ছেলে মেয়েটা কিন্তু বেকার বসে রয়েছে। আজকে তার যে বাড়িতে নাতি বা নাতনি জন্মালো, তার মাথা পিছু কিন্তু 50 থেকে 70,000 টাকার ঋণ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একধার থেকে ঋণ নিচ্ছেন, একধার থেকে সিন্ডিকেট, তোলাবাজি, ফাইন, এই সব কিছু নিয়ে আপনার ট্যালেন্ট থাকলেও, আজকেও তো দেখেছেন ছেলেরা খালি গায়ে তারা বিক্ষোভ করছে, চাকরি পাচ্ছে না। মেরিট লিস্টে নাম আসছে, কিন্তু চাকরিটা তারা পাচ্ছে না। চাকরিটা কারা পাচ্ছে? যারা ঘুষ দিয়ে, পিছনের দরজা দিয়ে যারা ঢুকছে। সুতরাং এই যে টাকা, এই যে সিন্ডিকেটের টাকা, তোলাবাজির টাকা, লোনের টাকা, এই সব নিয়ে
দিদিমণি 500 টাকা করে ভিক্ষে দিচ্ছেন। আমাদের আগামী জেনারেশনের জন্য কোনো ডেভেলপমেন্ট নেই। গতকাল আসামে, ইফ আই এম নট রং, 7খানা ক্যান্সার হসপিটাল ইনগ্রেশন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। 7টা। তার মধ্যে টাটার ইনভলভমেন্ট আছে। রতন টাটাজি সেখানে প্রেজেন্ট ছিলেন স্টেজে। ভাবতে পারেন 7টা ক্যান্সার হাসপাতাল, আর আমাদের এখানে ছেলেমেয়েরা খালি গায়ে শহীদ মিনারের নিচে গান্ধী মূর্তির পাদদেশে তারা সব অনশন করছে, কারণ তাদের চাকরি নেই। এখানে কোনো হাসপাতাল নেই। কোন দিকে আমরা যাচ্ছি? 8 থেকে 80 বছরের মহিলাদের ধর্ষণ করা হয়, তার কোনো বিচার নেই, তার কোনো চার্জশিট নেই। পুলিশ ধামাচাপা দেবার চেষ্টা করছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছেন। 4টে এফআইআর হলে 3টে ফেলে দেবে, একটাকে নেবে। উনি বলে দিচ্ছেন কোন এফআইআর নিতে হবে না নিতে হবে। আজকে এইভাবে রাজ্যটা চলছে। এর থেকে আনফর্চুনেট কি কিছু হতে পারে? সুতরাং আপনি কি কোয়েশ্চেনটা করলেন, আমি একটু গুলিয়ে গেলাম এই কথা বলতে বলতে। আপনার কোয়েশ্চেনটা কি বললেন? আমি 2024 লোকসভা ইলেকশন আমরা সেইভাবেই এক্স্যাক্টলি আমরা সংগঠন করব, কারণ মানুষ জানে যে ভারতীয় জনতা পার্টি তাদের জন্য লড়ছে। আমরা এইভাবে বাঁচতে চাই না। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ, আমরা স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, মাথা উঁচু করে আমরা বাঁচতে শিখেছি। আজকে ছেলে মেয়েদের চাকরি নেই, মানে রাজমিস্ত্রি থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সবাই অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ করার জন্য। ফ্যামিলিকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে কিলোমিটার পর কিলোমিটার দূর বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে। কারণ এখানে কিছু নেই। আমরা কি এইটা চেয়েছিলাম? আমরা কি 2011-র পরিবর্তন চেয়েছিলাম? আমরা কি এর জন্য যে একটা বলে না, ফ্রম ফায়ার টু ফ্রাইং প্যান, মানে ফ্রাইং প্যান থেকে আমরা আগুনে ঝাঁপ দিলাম। এক তো ফ্রাইং প্যানে ছিলাম, বামফ্রন্ট সরকারের 34 বছর শেষ করে দিল, তারপরে এখন মনে হচ্ছে যেন আরো আগুনে আমরা ঝাঁপ দিলাম। কারণ এই সরকার তো 100 টাইমস বেশি অত্যাচার করছে মানুষের উপর, এবং মানুষ সেটা রিয়েলাইজ করছে। মানুষ কিন্তু এখনো মনে প্রাণে ভারতীয় জনতা পার্টিকেই চায়, নরেন্দ্র মোদীজিকেই চায়। কারণ তারা জানে যে আমরা, আজকেও আমি টুইট করেছি, আজকে যে রাজনীতি চলছে, যে তুষ্টিকরণের রাজনীতি, গতকাল একটি নোটিফিকেশন বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে। একটি নোটিফিকেশন দিয়েছে যেখানে মুসলমান ভাইদের বা বোনেদের তাদের 4800 টাকা করে দেওয়া হবে ফেস্টিভ্যাল গিফট হিসেবে ঈদের জন্য। আমার প্রশ্ন, দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব, সেই সময়তে মানুষকে বোনাস দেওয়া হয়, সবাইকে দেওয়া হয়, তখন কিন্তু শুধু হিন্দুদের দেওয়া হয় না। কিন্তু আজকে এই ডিমার্কেশন করা হচ্ছে, এই তুষ্টিকরণের রাজনীতি করা হচ্ছে। আজকে বলা হচ্ছে শুধু মুসলমানরা 4800 টাকা পাবে। এই তুষ্টিকরণের রাজনীতি বাংলা দেখতে চায় না। আমরা ডেভেলপমেন্ট চাই, আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস চাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন। কারণ বিজেপি শাসিত রাজ্যে যখন উজ্জ্বলার গ্যাস বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা দেওয়া হয়, তখন কিন্তু জিজ্ঞেস করা হয় না আপনি কি মুসলমান না খ্রিস্টান না শিখ না হিন্দু, এটা কিন্তু জিজ্ঞেস করা হয় না, সবাই পায়। সুতরাং আজকে পশ্চিমবঙ্গে আমরা এইভাবেই সংগঠন জোর করব, দাঁড় করাবো। আবার আমাদের লড়াই সাধারণ মানুষের জন্য, সবার জন্য, এবং সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে দিদি, অনেক অনেক ধন্যবাদ।